আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন তারা। ভোটারদের দোরগড়ায় গিয়ে জানাবেন নিজেদের প্রতিশ্রুতি। ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে চলবে বিকেল 4:30 পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে দেশের প্রায় ১২,৭৭,০০,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে গতকাল বুধবার ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১,৯৬৭ জনে। বুধবার প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। দর্শক, এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, এখন পর্যন্ত কোন কোন আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এছাড়া প্রার্থীরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। আম যেমনটি বলছিলেন, আজকে গতকালকে পর্যন্ত ২০শে জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ ডেট ছিল। আজকে থেকে কিন্তু নির্বাচন কমিশন বিভিন্ন প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিচ্ছে। আজকে বিভাগীয় কার্যালয় থেকে এখন পর্যন্ত ৪ জন প্রার্থীকে মনোনয়ন প্রতীক বরাদ্দ দিয়েছে। জনতার দল যে কলম প্রতীক পেয়েছে, পাশাপাশি তারপর হচ্ছে বিএনপির এর যিনি প্রার্থী তানভীর আহমেদ, তাকেও হচ্ছে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারাও কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছে। বর্তমানে আমরা আরেকটি রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি, তারাও প্রতীক বরাদ্দ পেয়েই নিচে নামবেন। বিভাগীয় কার্যালয়ে আজকে কিন্তু সকাল ৯টা থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়ার যে কার্যক্রম, সে কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন আসনের প্রার্থীরা এসে তাদের প্রতীক যে বরাদ্দ নেওয়ার বিষয়টি, তারা এখানে প্রতীক বরাদ্দ নিচ্ছেন। পাশাপাশি হচ্ছে আমরা যদি বলি, গত নির্বাচন কমিশন গত 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত কিন্তু নির্বাচনের যারা হচ্ছে প্রার্থীতা অবৈধ প্রার্থী ছিলেন, তাদের প্রার্থীতা বৈধ করার জন্য কিন্তু আপিল করার যে সুযোগ দিয়েছিল, সেই সুযোগের পরপরই কিন্তু তারা বিভিন্ন প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পেয়েছে এবং কারো প্রার্থীতা ফিরে পায়নি। তারপর কিন্তু এখানে হচ্ছে গত 20শে জানুয়ারি 18 জানুয়ারি সে প্রার্থীতা ফিরে পাওয়ার যে আপিল কার্যক্রম শেষ হয়েছে। তারপর গত 19 এবং 20 জানুয়ারি কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। ঢাকার বেশ কিছু আসনের প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন আসনের প্রার্থীরা কিন্তু তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। আজকে প্রতীক বরাদ্দর যে কার্যক্রম শুরু হয়েছে, প্রার্থীরা এখান থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আগামীকাল সকাল থেকে কিন্তু তাদের প্রচারণা চালাতে পারবে এবং আজ রাত 12টার পর থেকে কিন্তু অনলাইনে প্রচারণা চালাতে পারবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এবং এটা আমরা জানি যে আগামী 12 ফেব্রুয়ারি কিন্তু আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু নির্বাচন কার্যক্রম চলবে। তার আগেই হচ্ছে 10 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আগামীকালকে শুরু হওয়া প্রচারণার আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম শেষ করতে হবে। তারপর কিন্তু তারা
11 এবং 12 ফেব্রুয়ারি তারা কিন্তু 12 ফেব্রুয়ারি তো নির্বাচন, 11 ফেব্রুয়ারি তারা নির্বাচনে প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। এই সময়ের ভিতরে আগামী 22শে জানুয়ারি থেকে 10শে ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচন কার্যক্রম প্রচারণা কার্যক্রম চালাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, নির্বাচন কমিশনে আজ কি কর্মসূচি আছে জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের সামনেই। আমরা যদি একটু বলি যে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের যে ব্যস্ততা ছিল নির্বাচন কমিশনে বা নির্বাচন কমিশন ভবন এলাকায়, কিন্তু আজ কিন্তু সেটি অনেকটাই কম, অর্থাৎ অনেকটাই নীরব রয়েছে। যদিও সময় বাড়ার সাথে সাথে এই মানুষের উপস্থিতি বাড়ছে। যদিও আমরা যদি একটু বলি যে আজ সকাল 10টার দিকে এখানে কিন্তু জামাত ইসলামের একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। মূলত প্রতীক বরাদ্দকে কেন্দ্র করেই তারা আসবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের নেতাকর্মী আসার কথা রয়েছে। আমরা যদি একটু বলি যে আজকের এই প্রতীক বরাদ্দের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে নির্বাচনী আমেজ, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সেই প্রতীক নিয়েই প্রার্থীরা তারা তাদের ভোটারদের কাছে পৌঁছাবে। তবে এইখানে যদি আমরা একটু বলি যে একদিকে যেমন আগামীকাল থেকে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে পৌঁছাবে, একইভাবে আজকের এই প্রতীক বরাদ্দের মাধ্যমেই কিন্তু পোস্টাল ভোটে ভোটিং কার্যক্রম শুরু হবে। অর্থাৎ যদিও যারা দলীয় প্রার্থী রয়েছে তাদের প্রতীক আগের থেকেই নির্ধারণ রয়েছে, তারপরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে প্রতীক বরাদ্দ হবে এবং সেই প্রতীকের মাধ্যমে তারা যেমন দিকে দেশে তাদের ভোটারদের কাছে পৌঁছাবে, অন্যদিকে প্রবাসে যারা রয়েছেন সেই প্রবাসী ভোটাররা তাদের কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমরা যদি একটু বলে রাখি যে এই নির্বাচনে প্রায় 12,77,00,000 ভোটার রয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটটি আসবে প্রায় 5 লাখের উপরে, অর্থাৎ একটা বড় অংশই কিন্তু প্রবাসী ভোটার রয়েছে এবং সেই প্রবাসী ভোটারদের উপস্থিতি বা তাদের সংখ্যা যে রাজনৈতিক দলের দিকে বেশি ঝুঁকবে তারাই কিন্তু একটা বড় একটা অর্জন নিয়ে ফিরবেন বলেই আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু বলে রাখি যে নির্বাচন কমিশন ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বশেষ গতকালকে নির্বাচনে যে প্রার্থিতা প্রত্যাহারের দিন ছিল সেখানে 305 জন প্রার্থী তাদের প্রত্যাহার করে নিয়েছেন, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ব্যক্তিগত ব্যক্তিদের সমর্থন জানিয়ে। আমরা যদি একটু বলি যে এখন পর্যন্ত 1967 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটি হচ্ছে 298টি সংসদীয় আসনে, অর্থাৎ শুধুমাত্র পাবনা 1 এবং 2 আসন ব্যতীত বাকি 298টি আসনে জন্য এটি নির্ধারিত হয়েছে এবং পাবনা 1 ও 2 আসনে একই দিন নির্বাচন হবে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। তবে তাদের জন্য কিন্তু নতুন তফসিল ঘোষণা করা হবে, অর্থাৎ নতুন তফসিল ঘোষণার মাধ্যমেই কিন্তু এটি নির্ধারিত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ। কাল সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত শাহপরা রাদিয়াল্লাহু আনহুয়ের মাজার জিয়ারত শেষে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর নির্বাচনী সমাবেশ করবেন হবিগঞ্জে। ফেরার পথে নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবে পথসভায় অংশ নেবেন তিনি। সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 21 বছর পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট তারপর মৌলভীবাজারের শেরপুরে জনসভায় অংশ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি প্রধান। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হবিগঞ্জের নেতাকর্মীরা। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনি আসাতে হবিগঞ্জের বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানার জন্য হাজার হাজার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থাকবে। সফরকে ঘিরে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। জনসভাটা যাতে সম্পূর্ণরূপে নিরাপত্তার সাথে এবং স্মুথলি কমপ্লিট হয় সেই বিষয়ে জেলা পুলিশ হবিগঞ্জের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি আমরা নিচ্ছি। ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ শেষে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে এটি তার প্রথম সফর। আমরা সৌভাগ্যবান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথম দিন যেদিন নির্বাচন পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছেন, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা ভৈরবে একটি জনসভা নিই। জনাব তারেক রহমান ভৈরব আগমন উপলক্ষে ইতিমধ্যেই
আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ওনার কাছে আমাদের নিবেদন যে বাংলাদেশের এবং ভৈরবের যে ব্যবসাবান্ধব পরিবেশ যাতে ঠিক থাকে। এরপর নরসিংদী ক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পথসভাকে ঘিরে দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজিয়েছে আয়োজকরা। নেতাকর্মীরা বলছেন এই নির্বাচনী প্রচারণা তাদের নতুন করে উজ্জীবিত করবে। দেখার জন্য মানুষের যে মানে উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, আমরা আশা করছি যে স্মরণকালে মানে সর্ববৃহৎ একটি জনসভা রূপান্তরিত হবে। আমাদের আবেগের জায়গা থেকে আমাদের যেই নেতাকর্মী যারা আছে তারা কেউ ওই দিন ঘরে বসে থাকবে না, সবাই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমাদের নেতা কি বলে আমরা সে অধীর আগ্রহে বসে আছি। তারেক জিয়ার আগমনের জন্য পঞ্চমুখর হয়ে আসছে, নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দের জোয়ার বইছে। আসন্ন নির্বাচনে নিজ নিজ আসনে জয় পেতে তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত জেলা পর্যায়ের নেতাকর্মীদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের আগমন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিন পরে তিনি আসলে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। সেদিকে লক্ষ্য করে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকে রাতে তিনি এসে ঢাকা থেকে আকাশপথে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। তারপর তিনি আসলে সিলেটের পৌঁছানে বিমানবন্দরের পাশে যে 5 তারকা বিশিষ্ট যে গ্র্যান্ড সিলেট হোটেলটি রয়েছে সেখানে তিনি উঠবেন। তারপরে তিনি, আমরা যতটুকু জেনেছি যে আজকে রাতেই নাকি তিনি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার এবং কি হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করে তারপর তিনি তার শ্বশুর বাড়িতে চলে যাবেন। সেখান থেকে আসলে পরবর্তীতে আবার গ্র্যান্ড সিলেট হোটেলে রাত্রি যাপন করার খবর পেয়েছি। তারপরে আগামীকাল সকাল 10টায় তিনি আসলে ওখানে অরাজনৈতিক কিছু যুবকদের সাথে তিনি একটি মাধ্যমিক সভা করবেন। তার পরবর্তী সময়ে সকাল 11টার দিকে আসলে চৌহাট্টা এলাকার যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তিনি জনসভায় যোগদান করবেন। সেদিকে লক্ষ্য করে এখানকার স্থানীয় বিএনপিরা সভামঞ্চ তৈরিতে ব্যস্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জনসভার মঞ্চ তৈরি হচ্ছে। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে নিরাপত্তার দিকে লক্ষ্য করে তারা সর্বদা তৎপর রয়েছেন এবং কি বহু স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তো এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ সালমান। তারেক রহমানের নির্বাচনী সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিএনপিতে। সব প্রার্থীর চাওয়া তার এলাকায় দলের প্রধানের আগমন, তাতে করে ভোটের জোয়ার উঠবে বিএনপির বাক্সে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী সফর শুরু করছেন বিএনপির চেয়ারম্যান। বিভাগীয় শহরে নির্বাচনী সমাবেশ করলেও আসা যাওয়ার পথে পথসভা করে বিএনপির বার্তা পৌঁছে দেবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চলে তারেক রহমানের সফর নতুন করে কাছে টানবে ভোটারদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রেওয়াজ অনুযায়ী মা খালেদা জিয়ার পথ ধরেই সিলেট হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। সিলেটে জনসভা শেষে ফেরার পথে বিভিন্ন জেলায় যোগ দেবেন পথসভায়। পরে চট্টগ্রাম, বরিশাল ও উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD। জরিপের তথ্য মতে বিএনপিকে ভোট দিতে চান ৭০% মানুষ। বিএনপি নেতারা বলছেন, বিএনপির উপর মানুষের আস্থা আছে। দেশের বিভিন্ন অঞ্চলে তারেক রহমানের সফরে ভোটের মাঠে মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন দলটির নেতারা। বিএনপির উপর জনগণ আস্থা আছে বলেই এই দলটি এত কঠিন সময় পার হয়ে এখনো শক্তিশালী অবস্থানে আছে। এত ত্যাগ স্বীকার করেও দলটি টিকে আছে, জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান
শুধু বিএনপি নেতা না, সারা বাংলাদেশের নেতা সেটি প্রতীয়মান হয়েছে ঐতিহাসিক সেই স্বদেশ প্রত্যাবর্তনে, যেখানে বাংলাদেশ না হয়তো বিশ্ব ইতিহাসে এত বড় জমায়েত কোনো একজন মানুষের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে, কোনো একজন নেতার প্রতি ভালোবাসায়। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দলটির প্রতি বেড়েছে মানুষের আস্থা। তাদের মতে প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চলে তারেক রহমানের সফর বিএনপির পক্ষে ভোট আরও বৃদ্ধি করবে। জনাব তারেক রহমান যখন দেশে ঘুরে বেড়াবেন এবং যেটি খুবই অনুমেয় এবং খুবই প্রত্যাশিত, তখন কর্মীদের সাথে ওনার দেখা হবে। তো এটি আসলে স্থানীয় পর্যায়ে যে ভোটার আছে কিংবা কর্মী যারা আছে তাদেরকে সাংঘাতিক রকমের উজ্জীবিত করবে। যে এরকম উজ্জীবিত হলে যেটি হয় যে ভোটের পার্সেন্টেজ বেড়ে যাবে বা তাদের ভোট পাওয়ার যে সংখ্যাটি যেটি অনুমান করা হয় সেটির উপর একটি বড় প্রভাব পড়বে। রাজনৈতিক দলের নেতৃস্থানীয় নেতা যদি মানুষের কাছে যায় সেটা তো অনেক বড় বিষয়। মানুষের কাছে পৌঁছতে পারলে নেতারা ভোট ব্যাংকে ভোট বাড়বে নিশ্চয়ই। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বিএনপির কর্মীরা তারা তাকে দেখেনি দীর্ঘদিন ধরে, প্রায় 17 বছর যাবৎ। তো এই আকাঙ্ক্ষাটিও তাদের পূর্ণ হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নারীদের ক্ষমতায়নে আরও সোচ্চার হওয়ার কথা, সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলোর মনোনয়ন প্রদানের চিত্র হতাশাজনক। তথ্য বিশ্লেষণে দেখা যায় আগের কোনো জাতীয় সংসদ নির্বাচনে এত কম সংখ্যক নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। নারীরা অযোগ্য বলে নয়, বরং ক্ষমতার ভয়েই তাদের উপেক্ষা করা হয় বলে মত সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শিক্ষা, কর্মক্ষেত্র থেকে রাজনীতি, সব জায়গায় নারীর উপস্থিতি আছে, নেই স্বীকৃতি। আবারও যেন তা প্রমাণ হলো আসন্ন সংসদ নির্বাচনের মাঠে। রাজনীতির মাঠে উপস্থিতি শতভাগ উজাড় করে দিলেও সিদ্ধান্তের টেবিলে তাদের জন্য থাকলো না চেয়ার। সমান অধিকারের কথা বলা হলেও এবার বাস্তবে নারীরা উপেক্ষার অদৃশ্য দেয়ালে আটকে। রাজনীতির অলিগলিতে সরব নারীদের আক্ষেপ, সভা সমাবেশে তারাই সামনের সারিতে থেকে সংখ্যা বাড়ায়, কিন্তু সিদ্ধান্তের জায়গায় মুছে ফেলা হয় তাদের নাম। রাষ্ট্র নারী শ্রম চায়, ভোট চায়, কিন্তু নেতৃত্ব দিতে দেখলেই পিছিয়ে দেয়। একজন নারী পলিটিশিয়ান আমাদের ফিল্ডে আসলে একজন ডায়মন্ডের মতো। যারা টপ লেভেলের নেতারা থাকেন তারা চান তাদের আন্ডারে কমপ্লাই করতে বাধ্য থাকবে এবং করবে এমন নারীদেরকেই তারা পার্টির অবস্থানে রাখতে চান। তারা এমন নারীদেরকে চান না যারা যোগ্যতায় তাকে ছাপিয়ে যেতে পারে। এটা একটা মূর্তমান চ্যালেঞ্জ। সমতার কথা বলা হয় মঞ্চে, আর বৈষম্য চালু থাকে নীতিতে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে হয় কুরুচিপূর্ণ মন্তব্য। নারী প্রার্থী হিসেবে আমাকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়, অন্য প্রার্থী তার মিটিং এ বা তার কর্মীরা মিটিং এ যেভাবে আমাকে অশালীন ভাষায় কথা বলে, একজন পুরুষ প্রার্থী হলে তো নিশ্চয়ই এত অশালীন কথা তারা বলতে পারতেন না। অবলীলায় বাংলাদেশে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, লেখা যায়, সেটা তো একজন পুরুষ প্রার্থীর ব্যাপারে ঘটে না। নারীর অধিকার এখানে কোনো অনুগ্রহ নয়, তবু তা বারবার কেটে ফেলা হয়। এর কারণ হিসেবে বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন আর্থিক অক্ষমতা এবং পেশি শক্তিতে নারীর দুর্বলতার মতো বিষয়কে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভাবে নারীদের টাকা পয়সা কম, যদি তারা জয় হয়ে আসতে পারবে না। কারণ আমাদের দেশের নির্বাচন এখন পর্যন্ত এখানে মাসুল একটা ব্যবহার আছে, এখানে শক্তির একটা মহড়া হয়। মাঠটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, নির্বাচনের যে মাঠটা ওটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। একজন নারীর পক্ষে এটা প্রায় অসম্ভব ব্যাপার। রাজনৈতিক দলগুলো অবশ্য বলছে যোগ্যতা ও জনপ্রিয়তাই মনোনয়নের প্রধান মানদণ্ড। তবে প্রশ্ন থেকেই যায়, নারীদের যোগ্যতা কি সত্যি যাচাইয়ের সুযোগ পাচ্ছে, নাকি সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতায় তারা শুরুতেই বাদ পড়ে যাচ্ছেন? পলিটিক্যাল পার্টির নিজস্ব কিছু পলিসি থাকা দরকার ছিল। শাকিলা করিম, RTV, ঢাকা। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত পে কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। বিকেল 5টায় পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা জানান, সরকারের পে কমিশনের সুপারিশ করে যাচ্ছে, কিভাবে কতটুকু বাস্তবায়ন করবে তা সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্ধিত বেতন পরবর্তী নির্বাচিত সরকারের উপর কোনো চাপ পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা।
গোপালগঞ্জে বড় মৌসুমে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদ যেন মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে এ ফাঁদে প্রাণ গেছে শিশুসহ অন্তত 12 জনের। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এ ফাঁদ। তবে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাল মামুনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। গোপালগঞ্জের কাশিয়ানী, মকসুদপুর সহ বিভিন্ন উপজেলায় কৃষকরা ইঁদুরের হাত থেকে জমির বোরো ধানের ছাড়া বাঁচাতে জিআই তারের সঙ্গে বিদ্যুতের ফাঁদ দেন। রাতে ইঁদুর বীজতলা বা রোপণকৃত ধান নষ্ট করতে গেলে তারে জড়িয়ে মারা যায়, কিন্তু অসাবধানতাবশত ঘটে প্রাণহানির মতো ঘটনা। চলতি বছরেই কাশিয়ানী উপজেলার 3টি গ্রামে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দাদি নাতি সহ প্রাণ হারিয়েছে 5 জন। আর গেল এক বছরে জেলায় এভাবে প্রাণ গেছে অন্তত 12 জনের। ইঁদুর মারার জন্য তার দেশে তার দেওয়ার পরে ওই মহিলা গেছে, মহিলা গেলে ওই তারে জড়াই গেছে। অ্যাক্সিডেন্টলি তো বলে কারোর কাছে আসে না, কারণ যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। বিদ্যুৎ দিয়ে কোনোদিন ইঁদুর মারার ফাঁদ তৈরি করা আদৌ যুক্তিসঙ্গত না। এটার কারণে আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক। শুধু আইন প্রয়োগ করলে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। সচেতন মহলের দাবি, অপ্রত্যাশিত প্রাণহানি রোধে জরুরি ভিত্তিতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদ বন্ধ করতে হবে। কৃষকদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে ইঁদুর নিধনে উৎসাহিত করা না গেলে ফসল বাঁচাতে পরিবারকে বইতে হবে শোকের ভার। লিওন আজাদ, RTV। শৈত্যপ্রবাহ কেটে গেলেও কনকনে শীত, সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। পঞ্চগড়ে সকাল 6টায় 10.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রামে 3 দিন থেকে একই তাপমাত্রা বিরাজ করছে। সকাল 6টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চল, দিনমজুর সহ ছিন্নমূল মানুষ। জমি নিয়ে বিরোধে যশোরে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর স্থানীয়দের গণপিটুনিতে হামলাকারী পলাশও নিহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার সলুয়া বাজারে রফিকুল ইসলাম নামে ওই মুদি দোকানিকে হত্যা করা হয়েছে। নিহত দুজনের বাড়ি যশোর সদরের জগহাটি গ্রামে। স্থানীয়দের দাবি, নিহত রফিকুল ইসলাম এলাকার শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন, আর পলাশকে সবাই মাদকসেবী ও বখাটে হিসেবে চিনত। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান চৌগাছা থানার ওসি। কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে চট্টগ্রাম সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব হোসেনকে। মঙ্গলবার রাত 8:30টার দিকে তার মরদেহ নিজ গ্রাম কুমিল্লা সদর উপজেলার কালীবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে পৌঁছায়। পরে অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে র্যাব 11-এর পক্ষ থেকে মোতালেব হোসেনকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এই সময় র্যাব, পুলিশ, বিজিবি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নিহত মোতালেব হোসেন নায়েব সুবেদার ছিলেন। তিনি 6 মাস আগে টেকনাফ থেকে র্যাব 7-এ যোগ দেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। একই সাথে আমাদেরকে আপনারা অনেক ধৈর্য ধরেছেন। দেশের স্টিল স্ট্রাকচার ও শিল্প অবকাঠামো খাতের অন্যতম প্রতিষ্ঠান মেয়ার্ন স্টিল স্ট্রাকচার লিমিটেড অ্যানুয়াল বিজনেস ও 12 বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে। এতে প্রতিষ্ঠানটির গত 1 বছরের ব্যবসায়িক অগ্রগতি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি গুলশানের একটি ক্লাবে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আলোচনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ইউনুস আলী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি মিস নাজমুন নাহার, পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াসিম আকরাম, মোহাম্মদ আবুল খায়ের সহ আরও অনেকেই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বর্ষপূর্তি অনুষ্ঠান।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। রপ্তানি আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে দেশের রপ্তানি আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় 12%। তৈরি পোশাক, ঔষধ, কৃষিপণ্য ও হালকা প্রকৌশল খাতে এই প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতার হ্রাস এবং নতুন বাজার সম্প্রসারণের ফলে রপ্তানিতে এই ইতিবাচক ধারা এসেছে। বিনিয়োগ বান্ধব নীতি ও উৎপাদন খাতে প্রণোদনা অব্যাহত থাকলে এই প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। রপ্তানি খাতে এই সাফল্য দেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের করাচিতে শপিং মল গুল প্লাজায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 28 জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনও নিখোঁজ অন্তত 81 জন। করাচির গুল প্লাজা দেশটির সবচেয়ে বড় শপিং মলগুলোর মধ্যে একটি। 1980 সালে তৈরি হওয়া 4 তলা এ মল ভবনটির আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়, যেখানে আছে 1002 শতাধিক দোকান। আগুনে দোকানের অধিকাংশই ভস্মীভূত হয়ে গেছে। গত 17 জানুয়ারি শনিবার আগুন লাগে গুল প্লাজায়। শুকনো আবহাওয়ার কারণে দ্রুত গতিতে পুরো শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তীব্র তুষারপাতের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও এশিয়ার কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের মিশিগানে বরফ ঢাকা সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শতাধিক গাড়ি। ভিডিওটিতে দেখা যায় দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে আছে কিছু যানবাহন। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিশিগানের নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারপাতের ফলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলও। এছাড়া গেল 6 দশকের মধ্যে ভয়াবহ তুষারপাতের কবলে রাশিয়ার কামচাটকা অঞ্চল। 6 ফুটেরও বেশি বরফে ঢাকা পড়েছে বিভিন্ন এলাকা। জাপানেও ব্যাহত হচ্ছে ফ্লাইট ও রেল সেবা। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপেও। সেই তর্ক বিতর্ক আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি কামাল হোসাইন রয়েছি আপনাদের সাথে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা সমালোচনা চলছে, চুলচারা বিশ্লেষণ। তো এবারের পর্বে আমি রয়েছি টাঙ্গাইল 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যাদের সাথে যাইতে পারবো, কাজকর্ম ভালো হবো, তাদেরকে ভোট দেওয়ার আশা করি। অনেকেই বলে যে আমরা এতদিন ভোট দিতে পারিনি, এখন এবার ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকে এবং অন্তত তাদের ভোটটা যেন দিতে পারে। 2026 সালে এই সংসদ নির্বাচনে আমরা সাধারণ পাবলিক যারা আছি, জনগণ আছি, সুন্দরভাবে ভোট দিতে পারবো, এটাই আমাদের আশা। 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বেশি অগ্রাধিকারের কাজ করবে। টাঙ্গাইল 2 আসনের যে নির্বাচন, এই নির্বাচনে আমার গোপালপুর ভবনের আমি এমন একজন প্রার্থী চাই যে প্রার্থীকে সবাই চিনে, জানে এবং ভালোবাসে, এবং যার উন্নয়ন কর্মকাণ্ড দেখার মতো, এবং যার সাথে সবাই মিশতে পারে। আপামর জনসাধারণ যাকে চিনে, জানে, এই জাতীয় একজন সংসদ সদস্য আমরা এই গোপালপুর থেকে চাই। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনের সর্বশেষ বার্তা পেতে RTVর সাথে থাকুন।
সকালের সংবাদ এ পর্যন্ত। এই মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।